বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগ স্বৈরাচারের প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে, বলছেন আমিনুল হক। জানাবো আওয়ামী লীগ দেশের জালেমের সরকার কায়েম করেছে, বলছেন মঈন খান। আজকের পর থেকে ঘুষের কবর রচিত, দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি হাসনাত সার্জিসের। এবং সর্বশেষ জানাবো শিগগির জানা যাচ্ছে না নিহতের প্রকৃত সংখ্যা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগ স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, বলছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব সেক্টরে এমনভাবে রাজনীতিকরণ ও দলীয়করণ করেছে যে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগ স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। আমরা আর বাংলাদেশে কোনো স্বৈরাচার দেখতে চাই না, আমরা বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই। মন্তব্য করে আমিনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন পরে বাংলাদেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতার যে স্বাদ সেটা অনুভব করতে পেরেছে। তিনি বলেন, আমরা 1971 সালের যুদ্ধ দেখিনি, বা এই নতুন প্রজন্মে যারা ছাত্র জনতা যারা যুদ্ধ দেখেনি, আমরা এখন বুঝতে পারছি স্বাধীনতার মর্ম কতটুকু, এর মূল্যই বা কতটুকু। বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরে আজকে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছেন, সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছে। আজকে বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার জন্য বলা হয়েছে, কিন্তু আমরা আর কোনো মানবাধিকার লুণ্ঠন হোক সেই কাজ করতে চাই না, সেই কাজ আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে স্বপ্ন, বাংলাদেশের মাটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হোক, বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, সেই সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে আমিনুল হক বলেন, আওয়ামী লীগের কিছু ষড়যন্ত্রকারী প্রেতাত্মারা আপনাদের অনেককে ঢাল বানিয়ে এখন নব্য বিএনপির তৈরি হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই ধরনের নব্য বিএনপিকে সুযোগ করে দেবেন, তাদের বাংলাদেশে বিএনপির রাজনীতি করার সুযোগ থাকবে না বা যোগ্যতা থাকবে না। দলের পদধারী হয়ে বিগত আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলেন না, কিন্তু যারা আন্দোলনে অংশগ্রহণ বা সংগ্রাম করেছে, তাদের চেয়ে এখন তারাই বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। মন্তব্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, কারা মাঠে কাজ করেছে আর কারা মাঠে কাজ করে নাই, যারা মাঠে কাজ করেনি তারা এখন বেশি সিরিয়াস, আমরা এই বিষয়টি খেয়াল রাখছি। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নিহত উত্তরখান থানার 44 নম্বর ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক জুবায়ের রহমান সহ শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাতের কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে নিহত জুবায়ের রহমানের বাবা সবুর ব্যাপারী কান্নাভরা কণ্ঠে বক্তব্য রাখেন। আমিনুল হক তার বক্তব্য শুনেন এবং শহীদ জুবায়ের সহ সদ্য গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবার রুহের মাগফিরাত কামনা করেন। আওয়ামী লীগ দেশে জালেমের সরকার কায়েম করেছে, বলছেন মঈন খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশ জালেমের সরকার কায়েম করেছে। তার প্রতিবাদ করার জন্য এই তাহমিদ রাজপথে তার তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ রয়েছেন। তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্র জনতা বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশের যত স্বৈরের শাসকই আসুক, যারা গণতন্ত্রের নামে এক না এক তন্ত্র কায়েম করেছে, তাদের পরাজিত করে ছাত্র জনতা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। তিনি আরো বলেন যে আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে, সেই আওয়ামী লীগ স্বাধীনতার ধারক বলে দাবি করে। সেই আওয়ামী লীগ যখন বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে এক না এক তন্ত্র কায়েম করে, বছরের পর বছর বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে, অন্যদিকে বাংলাদেশের ন্যায় নীতিকে ক্ষুণ্ণ করেছে। ডক্টর মঈন খান তাহমিদের গ্রামের বাড়ি নরসিংদীর চিনিশপুরের পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাহমিদের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন। এছাড়া নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পলাশের আমজেদ হোসেনের কবর জিয়ারত নিহতের পরিবারের হাতে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন ডক্টর আব্দুল মঈন খান। আজকের পর থেকে ঘুষের কবর রচিত, দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি হাসনাত সার্জিসের। সরকারের পতনের পর বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে দুর্নীতি এবং ঘুষ বন্ধ মনিটরিং করছে বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। আজ থেকে সব ধরনের প্রতিষ্ঠানে ঘুষ বাণিজ্য বন্ধ বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যে সব প্রতিষ্ঠান সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ দাবি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অর্থনৈতিক লুটপাট, অর্থ পাচার ও দুর্নীতি বাজারে লাগাম টেনে ধরার দাবি বহুদিনের, কিন্তু গুটি কয়েক ব্যক্তিকে আটক করে বরাবরই প্রশ্রয় পেয়েছেন রাঘব বোয়ালরা। দীর্ঘদিন গেড়ে বসা সরকার পতনের পর মানুষের প্রত্যাশা দ্রুত বন্ধ হবে দুর্নীতি, নিশ্চিত হবে সুশাসন। প্রশাসনিক খাত থেকে শুরু করে সব ধরনের সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে হয়রানির শেষ দেখতে চায় সাধারণ মানুষ। দুর্নীতির বিরুদ্ধে নজর রাখতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর দিকে নিশানা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম। শিগগির জানা যাচ্ছে না নিহতের প্রকৃত সংখ্যা।
কোটা সংস্কার থেকে সরকার পতনে এক দফা আন্দোলন, গণ অভ্যুত্থানের সরকার পতনের পর হামলা, সহিংসতা এর মধ্যেই নিভেছে শত শত প্রাণ। আদালতে কত প্রাণ ক্ষয়, কত আহত, কত পঙ্গু কিংবা কতজনই বা হারিয়েছেন চোখের আলো, এই সব নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। কারো কাছে নেই নিহত আহতের সঠিক পরিসংখ্যান। তবে হতাহত ব্যক্তির পরিচিত সহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য 13 সদস্যের একটি কমিটি করা হয়েছে। জাতিসংঘ তাদের প্রতিবেদনে বলেছে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অন্তত 650 জনের মৃত্যু হয়েছে। তবে ভারতীয় একটি গণমাধ্যমকে সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, ছাত্র আন্দোলনে 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আন্দোলন ঘিরে হতাহতের তথ্য সংগ্রহে ছাত্রদের উদ্যোগে তৈরি হয় শহীদ ইনফো নামে একটি ওয়েবসাইট। গতকাল শনিবার পর্যন্ত সেখানে 490 জনের বেশি নাম পরিচয় উঠেছে। আহত অন্তত 33,000। আর সমকাল নিজস্ব অনুসন্ধানে গতকাল পর্যন্ত অন্তত 622 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হয়ে পেরেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আন্দোলনে নিহত অনেকের লাশ হাসপাতালে নেওয়া হয়নি, আবার অনেকের হৃদরোগ, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে নথিভুক্ত হয়। কারো লাশ দাফন করা হয় বেওয়ারিশ হিসেবে। প্রতি মাসে গড়ে 45টি নাম পরিচয়হীন লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। তবে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় 83টি লাশ দাফন করে এবং সংগঠন যাদের শেষ ঠিকানা হয়েছে রায়েরবাজার ও জুরাইন কবরস্থানে। সহিংসতা নিহত এক শিশু সহ 21 জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। ছাত্র আন্দোলনে গিয়ে কেউ কেউ এখনো ঘরে ফেরেনি, তাদের খোঁজে হাসপাতালেও ঘুরছেন স্বজনরা। আবার মেডিকেল কলেজের মর্গে কিছু লাশ পড়ে আছে, এসব লাশের কোনো দাবিদার পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। সব মিলে এই আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও বল প্রয়োগ এবং সরকার পতনের পর সহিংসতায় কতজনের প্রাণ গেছে এর সঠিক সংখ্যা সহসা জানা সম্ভব নয় বলে মনে করছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। প্রকৃত সংখ্যা বের করতে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়ার পরামর্শ দেন তারা। এদিকে বিএনপি দলীয়ভাবে দেশের প্রতিটি জেলা, মহানগর ও উপজেলায় চিঠি পাঠিয়ে নিহত আহতের তালিকা কেন্দ্রে পাঠাতে নির্দেশনা দিয়েছে। অনেক স্থানে তথ্য এখনো আসেনি বলে পুরো পরিসংখ্যান প্রকাশ করতে পারেনি দলটি। কয়েকদিনের মধ্যে এই তালিকা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। তবে গতকাল ছাত্রদল জানায়, আন্দোলনে তাদের 33 নেতাকর্মী নিহত হয়েছেন। পুলিশের নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম জানিয়েছেন, পুলিশের 42 সদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে 2 জন র্যাবের কর্মরত ছিলেন। নিহতের এই সংখ্যা নিয়ে বাহিনীর কারো কারো সংশয় আসে। তাদের ভাষ্য, পুলিশের নিহতের সংখ্যা আরো বেশি। এছাড়া 4 থেকে 6 আগস্ট যারা মারা গেছেন তাদের মধ্যে শিক্ষার্থী 24 জন, আওয়ামী লীগের নেতাকর্মী 85 জন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে 4 থেকে 6 আগস্ট বিএনপির 12 নেতাকর্মী মারা গেছেন। তাদের মধ্যে 2 জন ছাত্রদল এবং 1 জন যুবদল নেতা রয়েছেন। ব্যারিস্টার সারা হোসেন সমকালকে বলেন, ছাত্র জনতার আন্দোলন স্তব্ধ করতে মানবাধিকার লঙ্ঘনের মতো অনেক ঘটনা ঘটেছে, গুলিতে অনেক হতাহত হয়েছে, নির্যাতন ও গণগ্রেপ্তার করা হয়। হতাহতের প্রকৃত সংখ্যা বের করা দরকার। জাতিসংঘ স্বতন্ত্র নিরপেক্ষ তদন্ত করলে সঠিক সংখ্যা বেরিয়ে আসবে। এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে যে হিসাব পাচ্ছি এর সব কটিতে নিহতের সংখ্যা 600-র বেশি। সারা হোসেন আরো বলেন, আন্দোলনের সময় মারা যাওয়া অনেকে কাউন্সিলর বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছ থেকে হৃদরোগে মারা গেছেন এমন প্রত্যয়নপত্র নিতে বাধ্য হয়েছেন। কে কিভাবে হতাহত হয়েছেন এর সঠিক তথ্য ন্যায় বিচারের জন্য ভুক্তভোগীর পরিবারের জানা জরুরি। এছাড়া এখনো আহত শত শত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের পাশে সরকারি বেসরকারি ভাবে সবাইকে দাঁড়ানো উচিত। মানবাধিকার কর্মী নূর খান লিটন সমকালকে বলেন, এত বিভৎস ও ভয়াবহ ঘটনা ঘটেছে, অনেকের লাশ রাস্তায় পড়েছিল, চিকিৎসা দিতে হাসপাতাল হিমশিম খেয়েছে। ময়নাতদন্ত ছাড়া অনেকে লাশ নিয়ে গেছেন, ফলে সহসা নিহতের প্রকৃত সংখ্যা চূড়ান্তভাবে জানা সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে, এতে হতাহতের সংখ্যা জানা যেতে পারে। এনজিও এবং রাজনৈতিক দলগুলোকে কাজে লাগাতে পারে তারা, কারণ তৃণমূল পর্যন্ত তাদের নেটওয়ার্ক আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার মনে করেন, নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিরূপণ করতে না পারাটা ব্যর্থতা। সরকার একটি সেল গঠনের মাধ্যমে কাজটি করতে পারে। পাশাপাশি প্রতিটি জেলায় সমাজ কল্যাণ দপ্তরকে কাজে লাগিয়ে জেলা ভিত্তিক নিহতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে পারে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দলও নিহতের তালিকা তৈরির একটি কাজ করছে বলে জানান তিনি। মকালের হিসাব অনুযায়ী 16 জুলাই থেকে গতকাল পর্যন্ত 622 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 532 জনের মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য সমকাল সংগ্রহ করেছে। তার মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত 352 জন, আর 5 আগস্ট থেকে গতকাল পর্যন্ত 270 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে অন্তত 65 জন শিশু কিশোর। সমকালের পরিসংখ্যান বলছে 16 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত 209 জন নিহত হয়। তাদের অধিকাংশের শরীর ছিল বুলেটে বিদ্ধ। 209 জনের মধ্যে 180 জনের পরিচয় বিশ্লেষণ করে দেখা গেছে ছাত্র রয়েছেন 45 জন। আগস্টের প্রথম সপ্তাহে অনেকের প্রাণ গেছে। 2 আগস্ট মারা গেছেন 3 জন, 3 আগস্ট 1 জন, 4 আগস্ট 101 জন, 5 আগস্ট 153 জন। ওই 153 জনের মধ্যে সরকার পতনের আগে 76 জন। 6 আগস্ট মারা গেছেন 53 জন। এরপর অনেকে হতাহত হয়েছেন। সর্বশেষ গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্রদল কর্মী রিয়াজ।
ঢাকার বাইরে নিহত 285 জনের তথ্য বিশ্লেষণ করেছে সমকাল। তাতে দেখা যায় বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। 5 আগস্ট দুপুর পর্যন্ত শুধু গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন অন্তত 81 জন। পরে অন্তত 66 জনের মৃত্যুর কারণ গুলি। ছাত্র জনতার আন্দোলনে সাংবাদিক নিহত হয়েছেন 4 জন, তাদের মধ্যে ঢাকার বাইরে সাংবাদিক মারা গেছেন 3 জন, শিক্ষক রয়েছেন 2 জন। বিপুল সংখ্যক সাধারণ মানুষও মারা গেছেন পুলিশের গুলি ও সহিংসতায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।